গল্পটি শুনতে কানে হেডফোন ব্যবহার করবেন। আমার বাবা মারা গিয়েছিল, তাই আমার যখন বিয়ে হলো, বিয়ের পর আমার মাও আমার সাথে আমার শ্বশুরবাড়ি চলে এসেছিল। হঠাৎ করে মা গর্ভবতী হয়ে গেল। আমি অবাক হয়ে গিয়েছিলাম যে আমার বদলে মা কী করে গর্ভবতী হতে পারে। আমি আমার বরের ওপরে দোষ দিলাম যে তোমার নিজের শাশুড়ির সাথে চক্কর চলছে। আমার বর বাড়ি ছেড়ে চলে গেল। আমার মা যখন বাচ্চা জন্ম দিল, তখন শ্বশুর এমন একটা কথা বলল যে আমার প্রাণ বেরিয়ে গিয়েছিল। মা তো প্রতিদিন আমার কিছু দুর্ঘটনা এমন হয় যে মানুষ না মানতে চাইলেও মানতে হয়, আর যন্ত্রণা সহ্য করা ছাড়া কিছুই পাওয়া যায় না তখন। আর এই যন্ত্রণা যদি নিজেরই কোনো পরিবারের সদস্য থেকে পাওয়া যায়, তাহলে দুঃখ আর যন্ত্রণা অনেক বেশি হতে লাগে। আমার ভাগ্য আমার সাথে এমন খেলা খেলেছিল যে আমি নিজেও বুঝতে পারিনি। আমার জীবনে এরকমটা কখনো ভাবিনি যে আমার সাথে এতটা খারাপ কিছু হতে পারে, বা আমার জীবনে কখনো এরকম সময় আসতে পারে। আমি খুব শান্তির সাথে জীবনযাপন করছিলাম, হঠাৎ করেই সব কিছু যেন শেষ হয়ে গেল। আমার ঘর, যেটাকে আমি সামলে রেখেছিলাম, এমন এক ঝড় আসলো যা সব কিছু উড়িয়ে নিয়ে চলে গেল। আমার সমস্ত খুশিকে আগুন লাগিয়ে দিয়ে গেল। আর এই দুর্ঘটনা তখন হলো যখন আমার বিয়ে হলো, আর আমার বাবা মারা গিয়েছিল। আমার যখন বিয়ে হলো, তখন মা আমার সাথে আমার বাড়িতে চলে আসে। আর এই ব্যাপারটা আমার খারাপ লাগেনি, কারণ যদি আমার সাথে আমার মা না আসতো তাহলে সে একা হয়ে যেত। এই জন্য আমার অনেক বলার পর আমার মা আমার কাছে থাকতে লাগলো। আমার শ্বশুর বাড়ির লোকজনেরাও এই ব্যাপারে কোনো রকম সমস্যা হয়নি, তারাও আমার কথায় রাজি হয়ে যায়। আর এইভাবে আমার মা আমার কাছে চিরজীবনের জন্য চলে আসে, বা কিছুদিনের জন্য। এটা একমাত্র ঈশ্বরই জানতো যে কি হতে চলেছে। এমনিতে তো সব কিছু ঠিকই ছিল, কিন্তু আমার মায়ের আচার আচরণ আমার একটু অদ্ভুত লাগছিল, আর আমার বোঝার বাইরে ছিল। আমি যতই তাকে সামলানোর চেষ্টা করতাম, ততই বাচ্চার মতো সে আমাকে বিরক্ত করতে লাগতো। কখনো কখনো তো অদ্ভুত আচরণ করতো সে, যার জন্য আমাকে শ্বশুরবাড়িতে অনেক সময় লজ্জার মুখোমুখি হতে হতো। আর কখনো নিজেকে এত বুঝদার জাহির করতো সে যে সামনের মানুষটা অবাক হয়ে যেত। অনেকবার আমি আমার মাকে আস্ত করে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার মা সেসব কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করতো। আমার এমন মনে হতো যে বাবার মারা যাবার পর মায়ের ভীষণ আঘাত লেগেছিল মাথায়, সেই জন্য এরকম অদ্ভুত আচরণ করতো সে। কিন্তু তারপর কয়েকদিন পরে আমার নিজের এই খেয়াল বদলাতে লাগলো। আমার মা সিধা সাদা এবং নিরীহ দেখতে লাগতো। নাকি শুধু আমারই এরকম মনে হতো? আমি আমার মায়ের ব্যাপারে কিছু বাজে ভাবতে বা বলতেও চাই না, কিন্তু কিছু ঘটনা এরকমটা ভাবিয়ে ছাড়ে। এতদিন আমার খুব উদাস কাটছিল। আমি আমার বরকে বিশ্বাস করতাম। আমার সাথে আমার বরের কখনো ঝগড়া অশান্তি হয়নি। আমার বর অনেক খেয়াল রাখতো আমার। আমি কোনো কথা বলার আগেই সে পুরো করে দিত, আর আমি তাকে এভাবে আমার খেয়াল রাখতে দেখে ভীষণ খুশি হতাম। আর দেখতে দেখতে আমার সব কিছু নষ্ট হয়ে গেল, আর আমি বরবাদ হয়ে গেলাম। আমার মায়ের মাথার সমস্যা ছিল বলে আমার মনে হচ্ছিল, আর এজন্য আমি আমার মাকে চিকিৎসা করানোর কথা ভেবেছিলাম। কিন্তু আমি যদি শ্বশুরবাড়িতে এই ব্যাপারে কথা বলতাম, তাহলে অনেক বড় হাঙ্গামা হয়ে যেত, যার জন্য আমি মাকে বোঝাতে থাকতাম। কিন্তু আমার মা বুঝতে পারলে তো তবে তো। আমি কখনো ভাবিনি যে মামলা এত বাজেভাবে বিগড়ে যেতে পারে। আমার নাকের নিচ দিয়ে কোন খেলা হচ্ছিল, আমি এই ব্যাপারটার টের পর্যন্ত পাইনি কখনো। আমি সব থেকে বেশি আমার মায়ের খেয়াল রাখতাম, আর এটা আমার জন্য প্রয়োজনও ছিল। একটাই তো মেয়ে ছিলাম আমি তার, আর আমি যদি আমার মায়ের খেয়াল না রাখবো তাহলে কে রাখবে? আর তারপর কয়েক বছর পরে মা আমার বরের সাথে একটু বেশি মেলামেশা করতো। প্রথম প্রথম আমি ব্যাপারটা এড়িয়ে গিয়েছিলাম, এই ভেবে যে চলো ঠিক আছে, মায়ের সাথে শাশুড়ির একটা স্বাভাবিক ভালোবাসার সম্পর্ক। কিন্তু পরে আমি তাদের হাসি আর কি একসাথে ওঠা বসা, এগুলো আমার অদ্ভুত লাগতে লাগলো। কিন্তু আমি আমার হৃদয়ের সন্দেহকে জায়গা দিইনি, আর সমস্ত কিছু এড়িয়ে যেতাম। আমি সন্দেহ করতে চাইনি, এমনটা ভাবাও আমার পাপ বলে মনে হতো। আমি এই সমস্ত ভাবতাম, আর তারপর সেটাকে খুব বাজেভাবে মনের মধ্যেই ধিক্কার দিতাম। আমি তো আমার সীমার বাইরেও চিন্তা করতে পারি না যে আমার মা আমার সাথে এরকম কিছু করতে পারে, যার জন্য আমি কাউকে মুখ দেখানোর যোগ্য থাকবো না। এই সমস্ত হয়ে যাবে, আমি তো কল্পনাও করতে পারি না। যদি আমি আগে জানতাম তাহলে এই সমস্ত কিছু হতে দিতাম না। আমি আফসোস করছিলাম যে আমি কিছু করতে পারলাম না।
আর আমি সেই সময় জানতে পারলাম যখন সব কিছু আমার হাত থেকে বেরিয়ে গেল, আর আমি শুধু দেখতে থেকে গেলাম। আমি আমার মা বাবার একমাত্র সন্তান ছিলাম, আমার কোনো ভাই বোন ছিল না, আর আমাদের জীবন ছিল শান্তির। মানে আমার মা বাবা আর আমি, এ সমস্ত কিছুই কি আমার নজরের ধোঁকা ছিল? আমি এই সময় বুঝতে কেন পারিনি? এই ব্যাপারটা আমাকে যেন ডুবিয়ে দিচ্ছিল যেন। আর তারপর এরকমভাবেই কিছু সময় কেটে গেল। যখন আমার মা আমার বরের সাথে একটু বেশিই মিশতে থাকতো, থেকে থেকে আমার বাজে চিন্তা মাথার মধ্যে ঘুরতো যে আমার মা কী করছে, সে কোন সম্পর্ককে কোথা থেকে কি বানিয়ে দিচ্ছে। আমি আঘাত পাওয়া ছাড়া আর কী বা করতে পারতাম? আমি আপাতত কিছু বললাম না, চুপ করে গেলাম। আমি আমার মাকে মা ভেবে চুপ করে থাকতাম, আর তাকে কিছু বলার আগে থেমে যেতাম। আমি প্রমাণ ছাড়া এরকম কিছু করতে চাইনি। আমি এর থেকে বেশি আর সহ্য করতে পারছিলাম না। আমি আবার মাকে বোঝাতে লাগলাম, কিন্তু আমার মা কিছুতেই বুঝতো না, আর বলতে লাগতো যে তুমি এমনি বিনা কারণে চিন্তা করছো, আমি তো ভালোভাবে আমার সময় কাটাচ্ছি। এগুলো বলার পর মা আমার সামনে কিছু আবেগী নাটক করতো, যার মধ্যে আমি খুব ভালোভাবে ফেঁসে গেলাম। আর আমার এই সময় মায়ের লুকিয়ে থাকা হাসির উপর চোখ যায়নি, কিন্তু আমার কিছুটা তো সন্দেহ হয়েছিল, কারণ আমার ভেতরে অদ্ভুত একটা অস্থিরতা জন্ম নিয়েছিল। আমার এমন মনে হচ্ছিল যে কোথাও কিছু ভুল হচ্ছে। আমার তো মাথার মধ্যে এটা ছিলই না যে এত জঘন্য কাজ আমার মা করতে পারে বলে। আর তারপর সময় ভীষণ তাড়াতাড়ি কাটতে লাগলো। আমার মা একদম সেই রকম ছিল, আর সেই রকম ঘটনা বা ব্যবহার সে করতে থাকলো। আমি এবার আর তাকে আটকালাম না, চুপচাপ আমি দেখতে থাকলাম। এখন তো মায়ের যেখানে যাবার আমার বরকেই সে সাথে করে নিয়ে যায়। আমি এই পরিবর্তন দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে এটাই কি হবার ছিল। আর তারপর কিছুদিন পরে মায়ের বাড়ি থেকে ব্যাপারটা খুব বেড়ে গিয়েছিল। প্রায় প্রতিদিন, একদিন দুদিন ছাড়াই মা বাইরে গিয়ে ঘুরে আসতো। আমি জিজ্ঞাসা করলে সে বলতো আমি অমুকের বাড়ি গিয়েছিলাম দেখা করতে। কখনো এটা বলতো যে কাউকে দেখতে গিয়েছিলাম। আমি অবাক হয়ে যেতাম দেখে যে এখন এরকম কোনো সম্পর্ক তৈরি হয়ে গেল যার ব্যাপারে আমি জানি না পর্যন্ত, আর বাবার সামনে যার কখনো কোনো কথা পর্যন্ত ওঠেনি। এখন হঠাৎ করে এদের কথা কিভাবে মনে পড়ে গেল? আমার মা বদলে যাচ্ছিল, আর এগুলো তার বাহানা ছিল। আমার মনে তাই অস্থিরতা কাজ করছিল। এবার জানতে চাইছিলাম যে ব্যাপারটা আসলে কি, কেননা মা আমার থেকে কিছু একটা লুকাচ্ছিল। এটা তো আমি জানতে পেরে গিয়েছিলাম তার ঘাবড়ে যাওয়া দেখে। যখন আমি তাকে জিজ্ঞাসা করতাম সব সময় সে একটু ঘাবড়ে যেত। আমি এবার সুযোগ খুঁজছিলাম, কিছুটা আমি জানতে পেরেছিলাম। আর তারপর আমার মায়ের প্রতিদিন আমার বরের সাথে ঘোরা, হাসি মজা করা এসব বেড়ে গিয়েছিল। আমি একেবারে সন্দেহবাতিক মহিলা ছিলাম না। আমি আমার বরকে যথেষ্ট বিশ্বাস করতাম, আর আমার মাকেও আমি একেবারে সন্দেহ করতে চাইনি। কিন্তু এখন পরিস্থিতি এমন একটা মোড়ে আমাকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে যেখানে আমি ভাবতে বাধ্য হয়েছি। আর তারপর আমার ভিতরে এই সন্দেহটা ঢুকে গিয়েছিল। আমার হৃদয় অস্থির থাকতে লাগলো। আমি আমার এই অবস্থার জন্য বিরক্ত হয়ে গিয়েছিলাম। আমি নিজের পরিস্থিতির জন্য না কিছু করতে পারতাম আর না কাউকে বলতে পারতাম। শ্বশুরবাড়ির সবাই মায়ের আচরণ দেখছিল, আর কতবার যে আমার শাশুড়ি আস্তে করে আমাকে বলেছে যে নিজের মায়ের উপর নজর রাখো, এই লক্ষণগুলো ঠিক নয়, নিজের বরকে কাবু করা শেখো, না হলে পস্তাতে হবে। আর আমি অবাক হয়ে তাকে দেখতেই থেকে যেতাম, আর ভাবতাম যে সে কি বলে চলে গেল। আমি তার উপর ভীষণ রেগে গেলাম, কিন্তু আমি নিজের রাগকে নিয়ন্ত্রণ করলাম, আর সন্দেহতে ডুবে গেলাম। তাকে যদি বলতামও তাহলে কী বা বলতাম, যখন কি না আমার মায়ের অদ্ভুত আচরণ আমার সামনেই ছিল। শাশুড়ির কথাবার্তার কারণে আর কিছুটা মায়ের অদ্ভুত আচরণের জন্য এবার আমি চিন্তা করতে থাকলাম, আর বিরক্ত হয়ে গেলাম। আর দিনের পর দিন আমার রাগও বাড়তে লাগলো। বরের সাথেও আমি বেশ কয়েকবার ঝগড়া করতে থাকতাম। কিছুদিন পরে যখন আমি সকালবেলা উঠলাম, ঘুমিয়ে আমার মাথা ভীষণ ভারী ভারী থাকতে লাগলো, আর আমার মাথায় যন্ত্রণা হতে লাগলো। আমি অবাক হয়ে গেলাম যে এরকমটা কেন হচ্ছে। রাতে যখন আমি ঘুমানোর জন্য শুয়েছিলাম, হঠাৎ করে ভীষণ গভীর ঘুম এসে গেল, আর ঘুমও এমন বাজেভাবে আসলো যে আমি বলতে পারি না। এরপর আমি আমার মাথা লাগালাম, আর বুঝতে পারলাম যে কিছু তো একটা অদ্ভুত হচ্ছে, যেটা আমি জানি না, আর যেটা আমি জানতে চাইছিলাম। পরের দিন আমি যখন শুয়ে উঠলাম, সব সময় এর মতো আমার মাথা যন্ত্রণা করতে লাগলো। তাই আমি বসে বসে আমার মাথা টিপছিলাম, আর ঠিক তখন আমার নজর সামনে টেবিলের উপর পড়লো। তার উপর
কিছু অদ্ভুত জিনিস লেগেছিল। আমি যখন হাত দিয়ে দেখলাম তখন আমার ওষুধের মতো কিছু একটা মনে হলো। এবার তো আমি খুব চালাক হয়ে গিয়েছিলাম। আমি রাতে যখন ওই জলের জগ ভরে রাখি তখন আরও একটা জগ রাখি, যাতে আমি রাত্রেবেলা বুঝতে পারি যে কে এরকমটা করে। আর তারপর আমি বেশ কয়েকবার রাতের বেলা আমার বরকে উঠতে দেখলাম আর যেতে দেখলাম। আমার সন্দেহ এবার সত্যিতে পরিণত হচ্ছিল। আমি নিজের দেখার উপরে বিশ্বাস করতে পারছিলাম না। আর তারপর একদিন রাতে মাকে আমি নিজের ঘরে আসতে দেখলাম আর জগের ভেতর কিছু মেশাতে দেখলাম। আমি ঘুমিয়ে যাবার নাটক করছিলাম যাতে আমি মায়ের কাণ্ড কারখানা দেখতে পাই। মা আরাম করে জগে হাত নিয়ে তার ভেতরে কিছু মেশালো। যেভাবে আস্তে আস্তে পা টিপে টিপে সে এসেছিল সেরকমই সে চলেও গেল। আর এই ব্যাপারটা শুধু মা নিজেই জানতো যে রাতে আমি জল খেয়ে শুই আর উঠেও আমি জল খাই, আর সেই জন্য সে এই কাজটা করেছিল। কখনো আমার সন্দেহ বাস্তবে মনে হতো আর কখনো আমার শুধু সন্দেহই মনে হতো। আমার তো হুঁশ উড়ে গিয়েছিল মাকে এরকম কাজ করতে দেখে। আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে আমার মা এরকম জঘন্য কাজ করতে পারে। আমি নিজেই বুঝতে পারছিলাম না যে সে এরকম কেন করবে। কিছুদিন ধরেই আমি দেখছিলাম যে মা টক আর আচার একটু বেশিই খাচ্ছিল। প্রথমে তো আমি সেটাকে অদেখা করে দিলাম। এবার রোজ মা এগুলো খেতে লাগলো। আমার মনের ভিতর বিপদের যেন ঘন্টা বাজতে লাগলো। আমি এবার ভীষণভাবে বিরক্তির শিকার হচ্ছিলাম। একদিন মা অজ্ঞান হয়ে গেল আর তারপর হঠাৎ মা প্রেগনেন্ট হয়ে গেল। এই ব্যাপারটা হসপিটালে গিয়ে যখন আমি জানতে পারলাম আমি লজ্জায় লাল হয়ে গেলাম। আমি শ্বশুরবাড়িতে কারোর সাথে চোখ মেলাতে পারছিলাম না। আর মাও তো ঘাবড়ে গেল। আমার সামনে আসতেই তার অস্বস্তি হতো। আমি ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম যে আমার জায়গায় মা কি করে প্রেগনেন্ট হয়ে গেল। এবার আমার বিশ্বাস হয়ে গেল যে এই বাচ্চাটা আমার বরেরই ছিল, কেননা রাতে আমি অনেকবার আমার বরকে উঠতে দেখেছিলাম। আমার তো বিশ্বাসই ভেঙে গিয়েছিল। আমার মাথার মধ্যে সেই সমস্ত স্মৃতি আর সমস্ত কথা ঘুরতে লাগলো। আমার রাগ এবার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গিয়েছিল। আর তাই আমি আমার বরের সাথে ঝগড়া করে ফেললাম। আর তারপর আমি আমার বরের উপর দোষ দিয়ে দিলাম যে তোমার নিজের শাশুড়ির সাথে চক্কর চলছে আর এই সমস্ত তোমার জন্যই হয়েছে। তুমি আমাকে ঠকিয়েছো, আমার বিশ্বাস ভেঙেছো। আমি কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর তারপর ঝগড়ার পরে আমার বর বাড়ি ছেড়ে চলে গেল। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কার উপরে বিশ্বাস করব আর কার উপর করব না। আমি এবার আমার জীবনে ভীষণ দুঃখী হয়ে গিয়েছিলাম। আর বরেরও কোনো ঠিক ঠিকানা ছিল না যে সে কোথায় গেছে ঝগড়া করে। আমি দুঃখে কাতর ছিলাম। আর আমার আফসোস ছিল যে আমার মা সম্পর্কগুলোকে খারাপ করে দিল আর নির্লজ্জের মতো আমার সামনেই সে আছে। আমি অবাক হয়েছিলাম যে কেমন মা সে, যে নিজের মেয়ের ঘর বরবাদ করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি তো ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম। শ্বশুরবাড়ির লোকজন আমাকে অনেক সামলাচ্ছিল, কিন্তু আমি আমার হৃদয়ের কি করতে পারি যার উপর আর কোনো রকম অনুভূতিই কাজ করতে চাইছিল না। আমার ভেতর সমস্ত অনুভূতি এবং আবেগ যেন শেষ হয়ে গিয়েছিল। আমি এবার সারাক্ষণ চিন্তার মধ্যেই ছিলাম। আমার শ্বশুর আমাকে বেশ কয়েকবার খুশি থাকতে বলেছিলেন আর আমি তাই তাদের সামনে মিথ্যা হাসি হাসতাম, যেটা দুঃখ কষ্টে পরিপূর্ণ ছিল। এবার তো আমার চোখ সারাক্ষণ জলে ভিজে থাকতো। আমি আমার জীবনে অবাক হয়ে গিয়েছিলাম যে আমাকে কী সব দেখতে হচ্ছে আর শুনতে হচ্ছে। সমস্ত সম্পর্ক থেকে আমার বিশ্বাস উঠে গিয়েছিল আর সমস্ত সম্পর্কই যেন মিথ্যা মনে হতো। আমার মা আমার ঘরে জেদ করে থেকে গিয়েছিল, নাকি সমাজের থেকে কথা লুকানোর জন্য সেরকম করছিল। আমি তো এবার তার সাথে কথা পর্যন্ত বলতাম না। আমার সমস্ত কিছু বিষ মনে হতে লাগলো। আমার তো এবার নিজের বরের জন্য চিন্তা হতে লাগলো। আমি ভীষণ গভীর চিন্তায় ডুবে গিয়েছিলাম যে যদি এটা আমার বরের বাচ্চা না হয় তবে সে সমস্ত কী ছিল। আমার মায়ের আর বরের একসাথে ওঠা বসা, হাসি ইয়ার্কি, আর তারপর রাতে একসাথে হাঁটতে যাওয়া, এই সমস্ত ভেবে ভেবে আমার তো মাথা ব্যথা হতে লাগলো। যতই আমি ভাবতে লাগলাম ততই যেন ঘটনাগুলো সব আরও এলোমেলো হতে লাগলো। আমার এবারে নিজের উপর রাগ হচ্ছিল, কেননা আমি আমার বরের উপর দোষ দিয়ে ফেলেছি। আর এবার তো সে বাড়ি ছেড়ে চলে গেছে। আর এরকম করতে করতে কয়েক মাস কেটে গেল। আর তারপর আমার মা বাচ্চা জন্ম দিল। তখন আমার শ্বশুর এমন একটা কথা বলল যেটা শুনে আমার হৃদয় বেরিয়ে যাবার মতো অবস্থা হলো। আমার শ্বশুরের বক্তব্য ছিল এই বাচ্চাটি তার ছেলের নয়। আমি তাকে অবাক হয়ে দেখতে লাগলাম। তখন সে বলে উঠল, বৌমা অপেক্ষা করো, সমস্ত সত্যি তোমার সামনে আসবে। আমি তার কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম যে শ্বশুর কি বলছে আর কোন সত্যি কথা সে।
আমার আর কি দেখতে বা শুনতে বাকি আছে? আমার মধ্যে আর কোনো কিছু সহ্য করার মতো ক্ষমতা ছিল না। আমি আর কোনো রকম আঘাত সহ্য করার মতো অবস্থায় ছিলাম না। আমি প্রতিটা রাত কেঁদে কেঁদে কাটাচ্ছিলাম। আমার চোখ কান্নার কারণে ফুলে থাকতো সবসময়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যে আর কিছু এরকম আমাকে দেখিও না যেটা আমার আয়ত্তের বাইরে। আমি অনেক অশান্তির মধ্যে ছিলাম। আমার শান্তি শেষ হয়ে গিয়েছিল। বরং এটা বলা ভালো যে আমার মনের শান্তি ধ্বংস হয়ে গিয়েছিল। হয়তো আমার খুশিতে কারোর নজর লেগে গিয়েছিল। এবার মা প্রতিদিন আমার কাছে এসে কিছু বলতে চাইছিল, কিন্তু আমি তার সাথে কোনো কথা বলতে চাইতাম না। আমার চোখের উপর সন্দেহের পট্টি বাঁধা হয়ে গিয়েছিল। তা আমারকে আর কিছু দেখতে দিত না। আমার নিজেকে কখনো মনে হচ্ছিল যে আমি যেন পাগল হয়ে যাচ্ছি। আমার শরীর আস্তে আস্তে খারাপ হতে লাগলো। আমি এবার অসুস্থ থাকতে লেগেছিলাম। আমার শ্বশুর আমাকে কখনো সান্ত্বনা দিতেন, কখনো বা সাহস বাড়াতেন। আমি অনেকবার আমার শ্বশুরকে এই কথাটা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তিনি কথাটা বারবার এড়িয়ে যেতেন আর বলতেন যে ওনার ছেলে মানে আমার স্বামী তাড়াতাড়ি ফেরত চলে আসবে। আমি তার কথায় বিশ্বাস করে নিয়েছিলাম। যখন উনি এতবার আমাকে বলেছেন তো আমাকে তার কথা মানতে হলো। আর তারপর একদিন আমার স্বামী হঠাৎ করে বাড়ি ফিরে আসলো, কিন্তু আমার সাহস হলো না যে আমি তার সাথে কথা বলতে পারি, তাকে কিছু জিজ্ঞাসা করতে পারি। আমার একটু লজ্জা লাগছিল, কিন্তু আমি এখনও সন্দেহের মধ্যে ডুবেছিলাম। আমি জানতাম না যে আমার সামনে কি সত্যি আসতে চলেছে। আমাকে এবার বিভিন্ন রকম সমস্যা ঘিরে ধরছিল। শ্বশুর আর স্বামী দুজনেই একদম চুপচাপ হয়ে গিয়েছিলেন। আর তারপর একদিন হঠাৎ শ্বশুর সত্যি বলে দিলেন। তা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। আমি তো ভীষণভাবে আঘাত পেয়েছিলাম। আমার বর তখন আমার সামনে ছিল এবং আমায় সে হসপিটালে নিয়ে গিয়েছিল। আমার অবস্থা একটু খারাপই হয়ে গিয়েছিল। তারপরেও ঈশ্বরের কৃপায় আবার জ্ঞান ফিরল। আর তারপর আমি আবার চুপচাপ হয়ে থাকতে লাগলাম। আমার আফসোস হচ্ছিল যে আমার মা বলতে আমি যাকে চিনি সে কিনা আমার জীবনটাকেই নষ্ট করে দিয়েছিল। আর ওই মহিলার জন্য আমি আমার স্বামীকে সন্দেহ করেছিলাম, যার কোনো দোষই ছিল না। সে তো এমনিতেই আমার মায়ের সঙ্গে সম্মানজনকই ব্যবহার করত, যেটা আমার সন্দেহের জন্য আমি বুঝতেই পারিনি। আমি এবার থেকে থেকে লজ্জার মতো ডুবে যাচ্ছিলাম। আমার মায়ের সত্যিটা জানার পর আমি ভাবতেও পারি না যে আমার মা এরকম হবে। কেউ এত বাজে হয় বা এত বাজে ব্যবহার করে? মা শুধু নিজের কথাটাই ভেবেছিল আর এজন্য এত জঘন্য কাজ করেছিল। এই মহিলা আমার মা হওয়ার যোগ্যই ছিল না। আর আমি বুদ্ধিহীন ও বোকামো করেই মরে গেলাম। আমার তো সেই দিন থেকেই চোখ খুলে রাখা উচিত ছিল, কিন্তু আমার কোনো কথাই চলছিল না। আমার তো ইচ্ছা হচ্ছিল যে ওই মহিলার কিছু ক্ষতি করে দিই, যে কিনা নামমাত্র আমার মা, যার মধ্যে মায়ের কোনো গুণই ছিল না। আমার শ্বশুর আমাকে যে সত্যিটা বললেন সেটা জানার পর আমার তো কোথাও পালিয়ে যায় মনে হচ্ছিল কোথাও পালিয়ে গিয়ে লুকিয়ে পড়ি, কারণ সত্যিটা আমাকে ভীষণ কষ্ট দিয়েছিল। আমার মা আমার বাবাকে বিষ দিয়ে মেরে দিয়েছিল আর তারপর লুকিয়ে গিয়েছিল আর অন্য কাউকে বিয়ে করেছিল। আর তার কারণেই আমার মা প্রেগনেন্ট হয়েছে। মা রাতে আমাকে আর আমার বরকে ঘুমের ওষুধ খাইয়ে দিত, যাতে তার রহস্য কেউ জানতে না পারে আর সে বাইরে গেলে কেউ যাতে তা দেখতে না পায় আর তার কাজ সে খুব সহজেই করতে পারে। এত বড় ধোঁকা, এত অন্যায়, খুন, এই সমস্ত সত্যি আমার প্রাণ বের করার জন্য যথেষ্টই ছিল। এদিকে আমার সামনে সে এরকম সাধারণ আর নিরীহ হয়ে ঘুরতো। আমার তো থেকে থেকে সেই দিনটার কথা মনে পড়ছিল, যেদিন আমার মা এই নাটকটা রচনা করেছিল। আমার বাবার মৃত্যুতে দুঃখী হবার নাটক করা, তারপর আমার বিয়ে তাড়াতাড়ি করিয়ে দেওয়া, আর তারপর আমার সাথে আমার শ্বশুরবাড়িতে এসে থাকা, সব কিছু আমার মনে পড়ছিল। কি করে আমার মা আমার সাহারা নিয়েছিল। আর আমি বুঝতেই পারিনি যে আমার মা রোজ দৌড়ে দৌড়ে ঘরের বাইরে কেন যেত আর আমাকে কেন মিথ্যা বলতো। আমার নজর তো সে একেবারে নিচে নেমে গিয়েছিল, কেননা সে আমার মান সম্মান নষ্ট করেছিল। সে আমার মাথার উপর থেকে আমার বাবার ছায়া ছিনিয়ে নিয়েছে। আমি এবার তাকে কখনোই ক্ষমা করব না। সে এমনিতেই ক্ষমার যোগ্যই না। আমার ব্যবহার তার সাথে যথেষ্ট শক্ত হয়ে গিয়েছিল। আর একদিন আমি তাকে বলে দিলাম যে তার সত্যিটা আমি জেনে গিয়েছি। আমার এই কথা শুনে তার মুখের রং উড়ে গেল আর সে পুরোপুরি ঘাবড়ে গেল আর বাজেভাবে ঘামতে থাকলো। আমি তাকে দেখতেও চাইছিলাম না, যার জন্য আমি তাকে যেতে বলে দিলাম। কিন্তু পরে সে আমার থেকে ক্ষমা চাইলো। এখন তো সে আমার চোখে চোখ মেলানোর যোগ্যও নয়। ভালো হোক আমার শ্বশুরের, যিনি আমার অজান্তেই আমার মায়ের পেছনে গোয়েন্দাগিরি করা শুরু করেন আর সত্যিটা সবার সামনে নিয়ে আসেন। যদি এই সত্যিটা আমার সামনে না আসতো
তাহলে আমি সন্দেহ করতে করতেই মারা যেতাম আর আমার বরকেই দোষী ভাবতাম। আমার শ্বশুর তার ছেলেকে কোনো কিছুই জিজ্ঞাসা করেননি। আমি আমার বরের চোখের সাথে চোখ মেলাতে পারছিলাম না। আর তারপর একদিন আমি আমার করা কৃতকর্মের জন্য তার থেকে ক্ষমা চাইলাম। আমার স্বামীকে ধন্যবাদ, সে আমাকে ক্ষমা করে দিয়েছিল। আমার বর আমার সমস্যা আর আমার অবস্থার কথা ভালোভাবেই জানতো, সেই জন্য সে আমাকে ক্ষমা করে দিয়েছিল। আর আমার সে খেয়াল রাখতে লাগলো যেমন আগে রাখতো। আমার অসুস্থতা তাকে যথেষ্ট চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল, যার জন্য সে আমার ভীষণ খেয়াল রাখতে লাগলো। আমার শ্বশুর বর আমাকে বুঝিয়েছিলেন যে কোনো কিছু ব্যবস্থা নিলে মায়ের বিরুদ্ধে অনেক বদনাম হবে, বরং তোমার মাকে দুনিয়ার মার খেতে দাও। সেজন্য আমি আমার মাকে বাড়ি থেকে বের করে দিলাম আর তাকে বললাম যে এবার তুমি তোমার দ্বিতীয় স্বামীর সাথেই থাকো, আমাদের জীবনে আর বিষগুলো দিও না। এবার আমি আমার সিদ্ধান্ত ঈশ্বর এর উপর ছেড়ে দিয়েছিলাম, উনি অনেক ভালোতর প্রতিশোধ নিতে পারবেন। এখন আমার মাকে দুনিয়ার কাছে অপমানিত হতে হয়েছিল। আমি বিশ্বাস করতাম সন্দেহ ভীষণ বাজে আর বড় অসুখ। সন্দেহ সমস্ত কিছু খেয়ে ফেলে আর জীবনে মানুষ শুধুমাত্র অঙ্ক মেলাতেই থেকে যায়। আমার চোখে ধাঁধা সন্দেহের পট্টি খুলে গিয়েছিল। সন্দেহ সম্পর্ককে দুর্বল করে দেয় আর গোড়া পর্যন্ত পৌঁছে সম্পর্ক খারাপ করে দেয়, শেষ করে দেয়। এরকম অসুখ থেকে বাঁচা উচিত আর বিনা প্রমাণে কারো ওপরে দোষ দেওয়া উচিত না। যে কাজ আমি করেছিলাম আর তার জন্য আমি হৃদয় থেকে লজ্জিত ছিলাম। আর এবার পরিবারে ভালোবাসা আর মনোযোগের কারণে আমি স্বাস্থ্যবতী হয়ে উঠলাম, যার মধ্য থেকে বেশি হাত ছিল আমার স্বামীর। আমার স্বামী আমাকে কী দেখতে যেন, কেননা আমার শ্বশুরের সুগারের রোগ ছিল, রাতে তার সুগার লো হচ্ছিল আর লজ্জা পাচ্ছিলাম আমি আবার। তাই আমার স্বামীর থেকে ক্ষমা চাইলাম আমি। যত্নবান এবং বুঝদার স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, আর আমি এ ব্যাপারে সৌভাগ্যবতী। আর এবার আমি আমার বাচ্চাদের নিয়ে খুব ভালোভাবে শান্তির জীবন যাপন করতে লাগলাম। ধন্যবাদ বন্ধুরা। ওটি ভালো লেগে থাকলে আমাদের বর্ণকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।